মধ্যে ৮০ পেরিয়েও সামান্য ভাত ডাল তরকারি বা একটু দুধ রুটি পেলেই খুশি তিনি। জন্মদিনেও এই নিয়মের খুব একটা হেরফের হয় না। দূরবীন এর স্রষ্টার। তবে এদিন নিয়ম করে প্রতি বছর ছোটবেলার কথা বড্ড মনে পড়ে তার। মনে পড়ে প্রয়াত দিদির কথা। সঙ্গে মায়ের হাতে শীতের প্রথম গুড়ের পায়েস। বহু বছর আগে সেসব জন্মদিন পেরিয়ে এলেও আজও তার ভিতরে কোথাও যেন একলা চুটি করে বসে সেই ছোট্ট ছেলেটি। জন্মদিন পালনের প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, চারপাশে যা মন খারাপের পরিস্থিতি তাতে আর জন্মদিন নিয়ে দারুণ উৎসাহ বাকি নেই। তবে প্রতিবার এই দিনে ছোটবেলার কথা বড্ড মনে পড়ে। মা নিজের হাতে পায়েস রাঁধত। সেই গন্ধ, স্বাদ যেন আজও লেগে মুখে। সেদিন ভালো মন্দ রান্না হতো বাড়িতে। খুব পেটুক ছিলাম, চেটেপুটে সব খেতাম। তখন অবশ্য মাছ, মাংস সব খেতাম। তারপর তো গত 50 বছরে আর সেসব খাইনি। ছেড়ে দিয়েছি। আর আর জন্মদিনে একটা করে নতুন জামা পেতাম। কি খুশি যে হতাম। আমাদের তখন অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন। বাবা রেখে চাকরি করলেও অসম্ভব সৎ ছিলেন। একটি টাকাও ঘুষ নিতেন না। তাই নিয়ে একটি জামা পাওয়াই বিরাট ব্যাপার ছিল। মনে পড়ে আমার জন্মদিন নিয়ে দিদি খুব উৎসাহী থাকত। বাবার মনে যে পুত্রস্নেহ ছিলাম তা দিব্যি টের পেতাম, কিন্তু তা নিয়ে কখনো সোচ্চার ছিলেন না তিনি। একটা গাম্ভীর্য ঘিরে থাকত ওকে। জন্মদিনের দিন ওকে প্রণাম করতাম। উনি দু হাত মাথায় রেখে আশীর্বাদ করতেন। এটুকুই। সামান্য একটি কথা বলতেন। মাথা নাড়িয়ে শুনতাম। তিনি যখন ক্লাস 6-7-এ পড়েন তখন দেশভাগ হয়। তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন দেশভাগের যন্ত্রণা। তিনি বলেছেন, যদিও উদ্বাস্তুর সমস্যা আমায় পোহাতে হয়নি, কারণ বাবা রেলে চাকরি করতেন। দেশভাগের ফলে আমাদের বিরাট একটা ক্ষতি হয়েছিল। দেশ ছেড়ে আমাদের চলে আসতে হয়। বিশাল যৌথ পরিবার থেকে বেরিয়ে আলাদা আলাদা ছোট ছোট পরিবারে আমরা ভাগ হয়ে গেলাম। এখন তো অনেক আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হলে চিনতেই পারবো না। তারা কেউ দূরের আত্মীয় না। মাসতুতো বোন, মামাতো ভাই, জ্যাঠতুতো দাদা। দেশভাগের পর থেকে এত বিচ্ছিন্নতা এসে গেছে যা আমাকে পীড়া দেয়। কোনো এক ভাই হয়তো ফোন করলো, দাদা চিনতে পারছো? চিনতে পারলাম, নন্দ, কিন্তু চেহারাটা মনে পড়ল না। তখন এত লজ্জা লাগে। দেশভাগের পর নানা ঘটনা আমার জীবনে পীড়া দিয়েছে, আমায় ভাবায়। দেশভাগ অনেক কিছু কেড়ে নিয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই মুহূর্তে তাকে বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি বললে পাঠকমহলের তরফে যে কোনো আপত্তি আসবে না, সে কথা হলফ করেই বলা যায়। বেশ দেরি করেই লেখক জীবন শুরু তার। যদিও সাহিত্য চর্চা ছিল ছোট থেকেই। তাই তো ঘুমপোকা প্রকাশিত হওয়ার পরপরই নড়েচড়ে বসেছিল বাংলার সাহিত্যমহল। বোঝা গেছিল, খাতায় কলমে প্রথম উপন্যাস হলেও জাত লেখক ছাড়া এ জাতীয় রচনা সম্ভব নয়। 1989 সালে মানবজমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তার ঝুলিতে রয়েছে বিদ্যাসাগর পুরস্কার 1985, আনন্দ পুরস্কার 1973 ও 1990। 2012 সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান পান প্রবীণ সাহিত্যিক। তার কথায়, জীবনে এত কিছু পেয়েছি না চাইতেন যে আমার চাওয়ার আর কিছুই নেই। সেসব না পেলেও আমার চলত। তবু পেয়েছি। বিশেষ করে অসংখ্য পাঠকের ভালোবাসা, আশীর্বাদ। বাকি জীবনটা তাতেই দিব্যি কেটে যাবে। 87 বসন্ত পেরিয়েও আজও একই রকম তরুণ, একই রকম প্রাণবন্ত মানবজমিনের মালিক। আজও তার লেখনী চলছে অবিরত। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই রকম আরও অনেক অডিও বুক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন।